তুমি সাহিত্য হতে বসে যে কলঙ্ক রচনা করেছ তার শাস্তি স্বরূপ আমি তোমার মৃত্যুদণ্ড ঘোষণা প্রদান করলাম। মোহনমালার বনবাস চলচ্চিত্রটি নিয়ে আপনার স্মৃতিচারণ, এই চলচ্চিত্রে কে কে ছিল এবং এই চলচ্চিত্র যখন আপনি নির্মাণ করেন কনসেপ্টটা কিভাবে পেলেন এবং শুটিংয়ে কোনো স্মৃতিচারণ বলুন। আমি মূলত ছবিটি ফোক ফ্যান্টাসি টাইপের ছবি। জি। তো আমি কিন্তু ওই ধারার পরিচালক ছিলাম না। আচ্ছা। আমার ইচ্ছে ছিল যে সোশ্যাল ছবি বানাবো, অ্যাকশন ছবি বানাবো, কিন্তু কমলার বনবাস ছবির আমি প্রধান সহকারী পরিচালক ছিলাম। হ্যাঁ। এবং বলতে গেলে ওই ছবিটা মানে আমার দায়িত্বে শেষ হয়েছে। আচ্ছা। স্ক্রিপ্টও কাজ করেছি। তো ওই ছবিটি খুব ভালো ব্যবসা করেছে, সবাই জানেন যে বেদের মেয়ের জ্যোৎস্নার কাছাকাছি একই রকম এবং খুব কম বাজেটের ছবি ছিল। আচ্ছা। আমরা অফিসে যে আমাদের হিসাব, সেই হিসাবে দেখা গেছে সেই সময় রিলিজ 11টি প্রিন্ট সহ রিলিজ করেছিলাম ছবিটি 16 লক্ষ টাকা বাজেটে। অনলি 16 লক্ষ এবং 16 কোটি টাকা ফিডব্যাক। মানে এটা তো ব্লকবাস্টার হয়েছে। এবং ওই ছবির প্রিন্ট সাদা হয়ে গেছে চালাতে চালাতে। পরবর্তীতে 45টা প্রিন্ট করা হয়েছিল, 45টা কপির একটি কপিও নাই যে কপিটা আপনি দেখতে পারবেন ভালোভাবে। আচ্ছা। এত ব্যবসা করেছে। তো ওই প্রোডাকশন থেকে আনোয়ার শরীফ, ওই ছবির হিরো ছিল আনোয়ার শরীফ, একজন বয়স্ক লোক, হিরোর মতো না, উনি যাত্রা শিল্পের সাথে জড়িত ছিল, উনি ছবির প্রযোজক ছিলেন এবং ওনার সাথে কোনো নায়িকা কাজ করতে কোনো আগ্রহী ছিল না। প্রথম কথা ছিল অঞ্জু ঘোষকে নিয়ে করবো, উনি রাজি হলেন না। অঞ্জু ঘোষ অফার করলো যে কমলার বনবাস ছবিটি করতে হলে আমি প্রযোজক হব এবং ইলিয়াস কাঞ্চনকে হিরো নেন। কিন্তু যে ভদ্রলোককে অফার দিলাম কমলার বনবাসের, হ্যাঁ, সে ভদ্রলোক মনক্ষুণ্ণ হবে বিষয় বলে আর এটা অঞ্জু ঘোষের কথা রাজি হওয়া গেল না। পরে কোনো নায়িকার শিডিউলও পাওয়া গেল না, ওনার সাথে কাজ করতে আগ্রহী না। অবশেষে রেবেকা, একজন আমাদের এই যে সহশিল্পী, মায়ের ভূমিকা এখন কাজ করতেছে। সে সময় কোনো সংলাপ ক্যামেরার সামনে বলার মতো কোনো ক্যারেক্টার করেনি। আচ্ছা। সেই সময়কার কথা। সেই রেবেকাকে নিয়েই কিন্তু ছবিটি শুরু। তার আগে একটি ছবি উনি করেছিল, সেই ছবিটি শেষ হয়নি, ওটা হলো দেশের শত্রু। ওই ছবিটা ওই মেয়েটাকে নিয়ে একটু স্ক্রিন টেস্ট করানো হয়েছিল প্রযোজকের সাথে, সেখান থেকে পরিচয়, সেই সূত্র ধরেই এবং রেবেকাকে নায়িকা করে দ্রুত ছবিটি শেষ করার লক্ষ্যে ওনাকে নায়িকা করে ছবিটি শুরু করা হয়। কেউ আশা করতে পারেনি ছবিটি এত ব্যবসা করবে। রেবেকাকে নিয়ে যে একজন একক নায়িকা হিসাবে এবং নাম ভূমিকায় কাজ করবে কমলার বনবাস, 6 জন প্রযোজক ছবিতে একই নামে ছবি শুরু করেছিল এবং 2টি ছবির সাথে আমাদের মামলা হয়েছিল। সেটা হলো ফারুক ঠাকুরের একটি ছবি, সে 6 বছর ছবিটি আমরা অর্ধেক শুটিং করার পর ঝুলে গেল। 91তে শুরু করেছিলাম, 96 পর্যন্ত মামলায় ছবিটা আটকে গেল, আর কাজ করতে পারলাম না। আচ্ছা। আমরা রমজানের একদিন আগে রায় পেলাম যে ছবিটি যাই আগে শেষ করতে পারবে সেই সেন্সারে জমা দিতে পারবে, যে পরে শেষ করবে সে আর পারবে না, এই নাম ব্যবহার করতে পারবে না। আমরা সাকসেস হলাম মামলায় 6 বছর ফারুক ঠাকুরের সাথে। উনিও শুরু করেছিল কিন্তু আমরা কাজ বেশি করে ফেলেছিলাম। তো আমরা রমজানের মধ্যে কাজ সেরে পরে ছবিটি রিলিজ করলাম। তো এত লেন্দি ছবি তো ব্যবসা হওয়ার কথা না। তারপরও একটা গ্যাপ ছিল ফোক ছবির অনেক বছর। বেদের মেয়ে জ্যোৎস্নার পরে একটা ফোকের গ্যাপ অনেক, তো বেদের মেয়ে জ্যোৎস্নার পরে অনেক ফোক ছবি 20, 30, 40, 50টা ছবি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার একটা গ্যাপ হয়েছে। ওই গ্যাপের পরে কমলার বনবাস সাথে খুব ব্যবসা করলো। হ্যাঁ, এই ব্যবসার পরে ওখান থেকে আমার অফার আসলো যে ফোক ছবি বানাবে, নেক্সট ছবি ফোক বানাবে এবং সেটা আমাকে দিয়ে করবে। তো ওই ঘর থেকে আমি মোহনমালার বনবাস, ছবির নাম ছিল মোহনমালার প্রেম। মোহনমালার প্রেম নামে শুরু করেছিলাম, কিন্তু রিলিজের সময় নামটা একটু পরিবর্তন করে মোহনমালার বনবাস হিসাবে রিলিজ করেছি। কারণ মিলনমালার প্রেম একটি ছবি আমার পাশাপাশি রিলিজ হয়েছিল, ছবিটি ব্যবসা করতে পারেনি। তো যার জন্য যে নামের সাথে একটা সামঞ্জস্যতা ছিল বিদায় আমরা নামটি একটু ঘুরিয়ে দিলাম। এবং গল্পের সাথে কিন্তু মোহনমালার বনবাসটা খুব খেয়েছে। গল্পের ধাঁচটা ওরকমই ছিল, মোহন এবং মালা দুজনেই বনবাসে ছিল। হ্যাঁ, ওই টাইপের। তো সেই সময়তে স্ক্রিপ্ট এখানে বিশাল একটা কমিটি ছিল, স্ক্রিপ্ট পাস করাতে হতো এফডিসিতে।
এবং পরিচালক সমিতিতে সদস্য পদ নেওয়ার জন্য বিশাল ধরনের ইন্টারভিউ দিয়ে করতে হয়েছে। তা আমি আমার 2 নম্বর ফ্লোরের সেট ফেলে, এটা একটা অভিজ্ঞতা, সেট ফেলেছি। আর স্ক্রিপ্ট যেদিন পাস হওয়ার কথা হ্যাঁ তার পরের দিনে আমার সেটের ডেট। আচ্ছা যদি আমার স্ক্রিপ্টটা পাস নাও হয়ে আসে তাহলে কিন্তু আমার সেট ভেঙে ফেলতে হবে। রাইট। প্রথম ছবি আমার, তো খুব টেনশনে ছিলাম। তো অনেকগুলি, প্রায় আমার যে ওস্তাদ ছিল যার সাথে আমি এর আগের ছবিতে এই যে কমলার বনবাসে কাজ করেছি, ফিরোজ আল মামুন, ওনারও একটি ছবি স্ক্রিপ্ট জমা দিয়েছিল। সেই স্ক্রিপ্টটা আসলে ওয়ার্ডে কারেকশন করে চেঞ্জ করতে হবে। এইভাবে প্রায় 25-30টা স্ক্রিপ্ট একটাও পাস হয়ে আসেনি কমিটি থেকে। হ্যাঁ, আল্লাহর কি রহমত, আমার স্ক্রিপ্টটা পাস হয়ে আসছে। মৌলিক ছিল, সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা থেকে, নিজের থেকে কোনো কিছু। আপনি গল্প লিখেছিলেন? হ্যাঁ, আমারই লেখা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সবই আমার ছিল। আমি আগে থেকেই লেখার অভ্যাস, লেখা থেকেই চলচ্চিত্রে আসা আমার। আমি নাটকের সাথে ছিলাম, গ্রুপ থিয়েটারের সাথে। আচ্ছা। বেলে রোডে আমাদের তখন একটা নাটক কেন্দ্রস্থলী ছিল, বেলে রোড বেস। নাটক থেকেই চলচ্চিত্রে আসা। তো পাশ হয়ে আসলো, ইনশাল্লাহ আমি ফ্লোরে কাজ করতে পারলাম, আর সেটা ভাঙতে হলো না। মোহনমালার বনবাস চলচ্চিত্রের শুটিং এর সময় কোনো রকমের কোনো ঝামেলায় পড়তে হয়েছিল কিনা? ঝামেলায় পড়তে বলে, ওই ছবিতে নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ওই রেবেকা, মানে যে রাবেয়া, জি, ওর নাম রাবেয়া ছিল, পরবর্তীতে চলচ্চিত্রে সে রেবেকা রাখা হয়েছে। ওর প্রবল ইচ্ছা ছিল, কিন্তু ওই গল্পের জন্য ওকে পরিচালক চোজ করে নেয়, আমিও করি নাই। তার একটি কারণ ছিল, কারণ গল্পটি ওই কমলার বনবর যখন শুরু হয় তখন ছিল সে টিনেজ। জি। কমলার বনবর যখন রিলিজ হয় তখন সে মোটামুটি ফিজিক্যালি ম্যাচুরিটি চলে আসছে তার। ছবি রিলিজ হওয়ার পরে সে একটু শরীর একটু বাল্কি হয়ে গেছে, ওজন বেড়ে গেল। তা আমি একদিন তাকে বললাম যে তোমার তো ছবিতে কাজ করতে হলে তোমার ওয়েটটা কমাতে হবে। ওইটা মনক্ষুণ্ণ হলো, বুঝতে পারলাম আমি, ওর বাসাতেই মনক্ষুণ্ণ হলো। এবং আমি তাকে আর তার ওই স্থূল শরীর নিয়ে আমি আর তাকে নায়িকা হিসাবে ভাবতে পারলাম না। হ্যাঁ, সে একটা দুর্বল জায়গা থেকে এসে একটা ভালো জায়গায় পৌঁছে, মানসিকভাবে বা খাওয়া দাওয়া যেভাবে হোক সে স্থূল হয়ে গেছে। সে বুঝতে পারেনি যে নায়িকা হতে হলে শরীরকে ধরে রাখতে হয়, হ্যাঁ, ফিটনেস থাকতে হয়। হ্যাঁ, তো আমি তখনই ওই ছবি অনেক কষ্ট করে ওকে দিয়ে করাতে হয়েছে। এটা তো যারা তৈরি করছে তারা জানে কিভাবে ওর মতো একটি মেয়ে যে নিজের নামটা শুদ্ধ করে বলতে পারে না, তাকে দিয়ে একটি ছবি শেষ করা নায়িকা হিসাবে কঠিন বিষয়। এবং তাকে দিয়ে ডাবিং করানো চ্যালেঞ্জিং ছিল, সাংঘাতিক। এবং তাকে দিয়ে ডাবিং করানো, এবং এর আরও অনেক এর পিছনে কাহিনী ছিল ওকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে, সেগুলোতে আজকে আর গেলাম না। তাহলে প্রযোজক কি ওনাকে সিলেক্ট করেছিল? না, প্রযোজক সিলেক্ট করেনি। তাহলে স্ক্রিন টেস্টের জন্য একটি মেয়ে দরকার। আমি সংক্ষেপে বলি, আমরা একদিন জিটকে একটা দুটো ছবির ইউনিট নিয়ে গেলাম, সেখানে আমাদের কিছু এক্সট্রা মেয়ে দরকার ছিল। ঢাকা থেকে যাদের নিয়ে গেছে ওখানে জানি 2টি ইউনিট পিক আপ হবে, ওখান থেকে কিছু মেয়ে আমরা পাবো। পড়াশোনাদেরকে বললাম যে এখান থেকে 10-12টা মেয়ে রেখে দাও, আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান লাগবে। রেখে দেওয়া হলো। তার মধ্যে রেবেকা বা রাবেয়া একজন ছিল। হ্যাঁ, একদিন রাতে গল্পের ছলে মেয়েটা কেঁদে ফেললো। হ্যাঁ, তো যে ইমোশনাল হয়ে গেল, যে কী ব্যাপার, কাঁদছো কেন, কী হয়েছে তোমার? তো অন্য মেয়েরা বলল যে ভাইয়া, ওর খুব ইচ্ছে ক্যামেরার সামনে একটু কথা বলার, এমন একটা ক্যারেক্টার ওকে দিয়েন যে একটা কথা আছে, যে আপনার চা, আপনার খাবার, যে কোনো একটা কথা। আমি বললাম যে হঠাৎ কেন, এই কারণটা অনেকদিন যাবত চলচ্চিত্রে আছেও, আরও 2-4 বছর আগেই সে আসছে। তো বললো যে কক্সবাজারে কোনো এক ব্যক্তি ওকে আশ্বাস দিয়েছিল, কোনো সহকারী পরিচালক হয়তো বা, যে তোমাকে ভালো ক্যারেক্টার দেব, কথা আছে এরকম দেব। ও এটা গল্পের ছলে আবার সব বান্ধবীদের বলেছিল ভালো কাস্টিং করবে। তো বলছে তুই যেদিন ক্যামেরার সামনে কথা বলবি সেদিন আমরা চলচ্চিত্র ছেড়ে চলে যাব। এটা তার দুঃখ। আচ্ছা, এটা তার কষ্ট, যে আমি ক্যামেরার সামনে অনেক ছবিতে আছি কিন্তু আমার কোনো সংলাপ নাই, কথা নাই, আমার কোনো, এটা স্বাভাবিক একটা যে কোনো কষ্ট আর্টিস্টেরই। সেই কষ্ট থেকে ও ইমোশনাল হয়ে কেঁদে ফেলছে। জি।
তো তাই আমি বললাম যে তাৎক্ষণিকভাবে তার বলা যায় না কাকে কি দেওয়া যাবে, যে ঠিক আছে তোমার দুঃখের কথা শুনলাম, চেষ্টা করব। তো সেখানে সে যে ছবির জন্য তাকে রাখা হয়েছে সেই ছবি তো তাকে আমি ওই কথা বলার মতো কিছু দেয়া যায়নি। সেখানে বিয়ে বাড়িতে হলুদ বাটে অন্য অন্য বান্ধবীরা আছে, হ্যাঁ, গানের মিউজিক্যাল শট, এরকম একটি দৃশ্যে তাকে রাখা হলো। তো ঢাকায় এসে ওখানে দুটো ছবি নিয়ে গেছিলাম আমরা, আরও একটি ছবি, সে ছবির আমি সহকারী পরিচালক। সে ছবিতে দিলদারের সাথে ছোট দুটো সিন করা রয়েছে, কিন্তু ওই ছবির হিরো ছিল জাফর ইকবাল। জাফর ইকবাল মারা যাওয়াতে ওই ছবি আর হয়নি। আচ্ছা। তো ঢাকায় আসার পরে আমাকে একজনে বলল যে ছোট প্রোডাকশন, যে নতুনদের মধ্যে পয়সা দিতে পারবো না তেমন, এরকম একটা মেয়ে দরকার আছে আপনার নলেজে। তখন আমি একজন স্টিল ক্যামেরাম্যান দিয়ে ওকে কল করে পাঠালাম। ছবির নাম দুই চোর। হ্যাঁ, ছবি রিলিজ হয়েছে। তো সেখানেও যাওয়াতে কাস্ট হয়ে গেছে, 2 নায়িকার 1 নায়িকা। বাহ। তো এসে খুব খুশি হলো, বললো, সালাম করলো, অফিসে কাকরাইলে দেখা করলো, বললো যে আমাকে তো বলছে রাখবে। তার অনেকদিন পরে পপুলার স্টুডিওতে একদিন গেলাম, গিয়ে দেখো শুটিং করতেছে ওই ছবিতে। তো এসে সালাম করলো, দোয়া করলাম যে ঠিক আছে। তারপরেই আমাদের এই দেশের শত্রু ছবিটি শুরু। সেখানে ওই যে প্রডিউসারের ইচ্ছা ছিল সে ক্যামেরার সামনে আসবে। সে ছোটবেলা থেকে যাত্রা শিল্পের সাথে জড়িত ছিল গ্রামে। তো সে কিন্তু তখনও 6টি সন্তানের বাবা, যে সময় ওই ছবির হিরো করে। এবং সে হিরো করে, একক হিরো, ওই ছবি এত ব্যবসা করা, এটা কিন্তু বিশাল ব্যাপার। লাকি বর্তমান প্রজন্মে নতুন একটা ছেলে, যে শেষ সময় নতুন ছেলে, এরকম একটা ছেলে, এবং তাকে দিয়ে ডাবিং করাতে পারেনি, কারণ তার বাংলা উচ্চারণটা সমস্যা ছিল, ডাবিং করাতে পারেনি। রাতিনকে ডাবিং করেছি, কিন্তু রাবেয়াকে দিয়ে ঠিকই ডাবিং করেছিলাম। তো ওই আগের যে ছবিটা কমলার বনবাসের, সেই ছবিতে ওর ক্যামেরার সামনে তাকে স্ক্রিন টেস্টের জন্য যে একা না করে একটা মেয়ে ঠেয়ে দিলে কেমন হয়, তা আমি হঠাৎ আমার মনে হলো ওর কথা, রাবেয়ার কথা। তো প্রোডাকশন ম্যানেজারকে বললাম যে ওকে কল করে। আসলো, ওকে দিয়ে একটা সিন করলাম, দুটো সিন করলাম। তারপরে পরিচালক বললো আমাকে আরও 2-1টা সিন বাড়ান, আরও 2-1টা সিন বাড়ালাম, আরও বাড়ালাম। এভাবে বাড়াতে বাড়াতে আলিরাজ ছিল ছবির নায়ক। তো বাড়াতে বাড়াতে প্রায় অর্ধেক ছবি পর্যন্ত চলে গেল, অনেকগুলো প্রায় 15-20টা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, এবং সেই সিকোয়েন্সগুলো আমারই লেখা ছিল। ওই গল্পের সাথে ম্যাচ করে করেই যে রাখা যায় কিনা, না ফেলে দেবো বা কিছু, পরে দেখলাম যে রাখা যায়, 1 সিন হোক 2 সিন হোক রাখা যায়, এমনভাবেই লিখলাম যে গল্পের সাথে যাতে অ্যাডজাস্ট হয়। তো শেষে দেখলাম যে না, আর টানা যায় না। তো এবং আলিরাজও বলতেছে আমার ক্যারেক্টার শর্ট হয়ে যাচ্ছে। সে আবার, রাজীব ছিল আর্টিস্ট, রাজীবের কাছে অভিযোগ করলো যে ভাইয়া দেখেন এই প্রডিউসারের হয়ে তাকে হাইলাইটস করতেছে, আমার ক্যারেক্টার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা হচ্ছে না, কারণ ডাইরেক্টর ছাড়া বা রাইটার ছাড়া কেউ তো বলতে পারবে না গল্পের কি দাঁড়াচ্ছে। তো ছবির মাঝামাঝি জায়গায় গিয়ে রাজীবকে দিয়ে ধর্ষণ করে রাবেয়াকে মেরে ফেলা, এবং ওর সাথে একটা সম্পর্ক হয়ে যায়, রাবেয়ার সাথে পরিচালক মেরে ফেলা হয়, এবং সেই মামলায় তাকে জেলে পাঠানো হয়। হিরোও নেই, হিরোইনও নেই, একজন মরে গেল, আরেকজন জেলে চলে গেল। তারপরে আরেকজন টানা, একদম শেষের এন্ডিংয়ে এসে ও জেল থেকে বেরিয়ে আসে, দলবল সহ এন্ডিং ক্লাইম্যাক্সে যা হয় সেরকম একটা ছিল। কিন্তু ছবিটা শেষ পর্যন্ত রিলিজ করা হয়নি। ওই ছবির শেষ পর্যায়ে গিয়ে কমলার বনবাস তড়িঘড়ি করে শুরু করার সঙ্গে সঙ্গে সবাই বললো যে আমি করবো, আমি করবো, আমি করবো। 6 জন ডিক্লার দিল। তখন ওই ছবি রেখে এই ছবি শেষ করতে গিয়ে ওই ছবিটা শেষ পর্যন্ত হলো না। হ্যাঁ, তো ওইখান থেকে একটা সম্পর্ক হয় তার সাথে। তো কোনো আর্টিস্ট যখন পাই না, তখন প্রডিউসার ও জানলো রাবেয়া
যে আমরা কোনো ওই হিরোর সাথে করার মতো কোনো আর্টিস্ট পাচ্ছি না, কোনো হিরোইন রাজি হচ্ছে না। রুজিনা তখন সে আবার লন্ডন চলে যাবে, এরকম একটা সময়, তারও পাচ্ছে মানে না। নতুন হিরো হলে করতে চায় না বিষয়টা এরকম। নতুন হিরো এবং সে 6টা সন্তানের বাবা, হ্যাঁ বুঝতে পেরেছো, বয়স্ক লোক। এই ইন্ডাস্ট্রিতে এরকম হয়। হ্যাঁ, 45-এর উপরে তখন তার বয়স। জি সে সময় তার সাথে কি করবে, এবং চেহারাও সেরকম না। রাইট, কমলার বর্মা যারা দেখছে তারা বলতে পারবে। রাইট রাইট। কিন্তু আমরা ওই গল্পের সাথে তার চেহারা ম্যাচিং হয়েছে। জি তো ওই প্রডিউসারকে ধরলো যে ভাইয়া দেখেন ডাইরেক্টর তো বলে আমাকে রাখা যায় কিনা কোনোভাবে। আচ্ছা তো ওর সাথে কিছুদিন কাজ করতে অনেকগুলো সিকোয়েন্স করছে। আর তো চলচ্চিত্রে এসে কোনো নায়িকা বা কোনো মেয়ে বা ফিমেল শিল্পী বলতে ওই একজনের সাথে তার পরিচয়, জি আর কারোর বুঝতে সাথে পেরেছি। পরিচয় হয়নি। হ্যাঁ, তো একজনের যার সাথে যখন পরিচয়, সেই তার বন্ধুর মতো হয়ে গেছে অনেক। রাইট রাইট। তো সেই সোর্সেই তাকে রিকোয়েস্ট করলো যে আমাকে রাখা যায় কিনা একটু দেখেন। তো তার তো ওই সেন্স নাই যে একটা ছবি করতে কি লাগে, কেমন নায়িকা লাগে বা কি লাগে না লাগে। তা আমরা হোটেল স্ক্রিপ্ট করতেছি, ফিরোজ আল মামুন আমি পরিচালক ছবির। জি তো সে সময় একদিন এসে ও একেবারে হোটেলে এসে ফিরোজ আল মামুন সাহেবের পায়ে ধরে পড়ল, যা আমাকে ছবিতে রাখবে। হ্যাঁ, তো সে তখন মামুন ভাই আমার দিকে তাকালো যে বাবু কি করা যায়, মানে ইশারায় সে নাসর বান্দা ছাড়ছে না, কি করা যায়। তা আমি কি ভাবলাম কিছুক্ষণ, ভেবে দেখলাম যে ছবিটি খুব তাড়াতাড়ি শেষ করা দরকার, শিডিউল দরকার একচেটিয়া। রাইট হ্যাঁ, কোনো নায়িকার শিডিউল একসঙ্গে পাবো না। রাইট 6টি ছবি শুরু করতে, যে আগে শেষ করতে পারে, এটা ধারণা ছিল যে আগে শেষ করতে পারবে, ছবির নামটা সেই সেই পাবে পাবে। পাবে। হ্যাঁ, তো মামলা ইনজাংশন হয়েছে, যার জন্য ছবি বন্ধ হয়ে গেছে, করতে পারেনি, 6 বছর কেউ কাজ করতে পারেনি। অন্য 4টা ছবি বন্ধই হয়ে গেল। আমরা দুজন ফাইট করে জিতে আমরাই করলাম ছবিটা। তো আমি অনেক ভেবে ঠেবে এইসব ভেবে আমি তাকে ইশারা করলাম যে চেষ্টা করা যায়। তো চলে যাওয়ার পরে বলল যে চেষ্টাটা কিন্তু আপনি করবেন, আমাকে বললাম। তো সেই চিন্তা যে ওকে বলে, ও একটা কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে, তাকে ঢাকায় এসে আমি অনেক ওই লোকেশনে জিটকা বসে অনেকে বলছিল তোমাকে এই ক্যারেক্টার দেবো, সেই ক্যারেক্টার দেবো, ক্যামেরাম্যান অমুক তমুক অনেকে বলছিল, কিন্তু কেউ দেয় না। আমি ঢাকায় এসেই কীভাবে যেন ওই যে 2 চোরের সাথে তাকে সম্পৃক্ত করে দিলাম। আচ্ছা পরবর্তীতে আমি ওটা স্ক্রিন টেস্ট করতে এনে ওকে এখানে অনেকগুলো সিকোয়েন্স করালাম। কমলার বনবাসে যখন আনলাম, সে সময় আরও কয়েকজন ডিগলার দিল যে ওকে ছবি বানাবে, তার মধ্যে শিবলি সাদিক একজন। জি হ্যাঁ, তো রেবেকা নামটা শিবলি সাদিকই বলছিল তোমার রাবেয়া নামটার থেকে একটা সুন্দর নাম দরকার। তো রেবেকা নামটা কিন্তু শিবলি সাদিক ভাই ওর দিয়েছিল, সে নামটা আমরা রেখেছি। ঠিক আছে, যেমন এই নামটাই থাকবে। মানুষ থাক নামটা, রাইট, একটা নাম তো দরকার ওর, ওই নামে সে এখন পরিচিত। রাইট, ফিরোজ আল মামুন সাহেব বললো যে ওকে দেয়া কীভাবে কী করবেন জানি না। তো তাকে কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। যেমন কোলোর শটগুলো ধরে ঠরে অনেক, মানে যতটা পরিশ্রম করা দরকার, অ্যাঙ্গেল বোঝা, হার্ড ওয়ার্কিং, খুব কষ্ট করতে হয়েছে। কিন্তু স্ক্রিনে কেউ বুঝতে পারবে না সে ফেল করছে, রাইট, সে উতরে গেছে। জি জি, যার জন্য সে ব্যবসা করছে, নাহলে ব্যবসা করতো না। রাইট, এবং ওই ক্যারেক্টারের সাথে তার চেহারা, বডি স্টাইল সবকিছুই ক্যারেক্টারের সাথে মিলে গেছে। রাইট। তো যাই হোক, ছবি ব্যবসা করার পরে কি মনে করছে জানি না কি হবে, সে শরীরকে ধরে রাখতে পারলো না। তা আমি পর সেকেন্ড ছবিতে আর আমি নিতে পারলাম না, প্রডিউসারও চাইল না ওকে নেওয়ার জন্য। দর্শকদের বলবো বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখুন, এবং এই চলচ্চিত্র সমৃদ্ধি লাভের জন্য আপনারা সহায়তা করুন, এটাই কামনা সবার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।